আচ্ছা, যখন আমরা কোনো কোম্পানিতে বিনিয়োগ করি তখন সেই কোম্পানির ঋণ বা লোন এটা আসলে কি একটা বিপজ্জনক ঝুঁকি নাকি সম্পদ বাড়ানোর জন্য একটা দারুণ সুযোগ? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই বিশ্লেষণটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট সব অ্যানালিসিস সবার আগে পেতে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন করতে পারেন। আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহ দেয়। আজকে আমরা কি দেখব দেখুন, আমরা শুরু করব দুটো কোম্পানির একটা ইন্টারেস্টিং গল্প দিয়ে। তারপর তাদের লাভের হিসাবটা একটু কষে দেখব। এরপর এমন একটা ম্যাট্রিকের কথা বলবো যা আসলেই ম্যাটার করে। আর সবশেষে আমরা ফিনান্সিয়াল লিভারেজের ক্ষমতাটা আনলক করব, যা আপনার বিনিয়োগের দৃষ্টিভঙ্গিটাই হয়তো বদলে দেবে। তো চলুন শুরু করা যাক। সেকশন 1, দুটো কোম্পানির গল্প। এখানে আমরা একটা ইনভেস্টমেন্ট পাজল বা ধাঁধা দিয়ে শুরু করব। একটু ভেবে দেখুন তো, দুটো কোম্পানি, তাদের প্রোডাক্ট একই, বিক্রিও এক, লাভও একই রকম, কিন্তু তাদের কোম্পানি চালানোর টাকার উৎসটা ভিন্ন। এখন বলুন তো, কোনটা বেটার ইনভেস্টমেন্ট হবে? একটা উত্তর নিশ্চয়ই মাথায় আসছে। ঠিক আছে, ওটা মনে রাখুন, আমরা একটু পরে এর সমাধান বের করব। এই যে স্ক্রিনে দেখুন, কোম্পানি এ আর কোম্পানি বি। কোম্পানি এ প্রায় পুরোটাই চলছে মালিকের নিজের টাকায়, মানে তার ইকুইটি হলো ১৯ লক্ষ টাকা আর ধার বা লোন নিয়েছে মাত্র ১ লক্ষ টাকা। অন্যদিকে কোম্পানি বি ঠিক তার উল্টো, নিজের টাকা মাত্র ১ লক্ষ কিন্তু লোন নিয়েছে ১৯ লক্ষ টাকা। বাকি সবকিছু কিন্তু এক, পার্থক্য শুধু এই জায়গাটায়। আচ্ছা, এবার তাহলে লাভের হিসাবটা করা যাক। আমরা দেখব কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, মানে ফাইনাল প্রফিট পর্যন্ত এই দুটো কোম্পানির লাভ আলাদা হয়ে যায়। চলুন লাভের পথটা একটু অনুসরণ করি। হিসাবটা কিন্তু একদম সোজা। আমরা প্রথমে নিব অপারেটিং প্রফিট, মানে পিবিআইটি। সেখান থেকে লোনের সুদ বাদ দেব, যা থাকবে তার উপর ট্যাক্স দেব, আর ট্যাক্স দেওয়ার পর যা বাঁচবে সেটাই হলো কোম্পানির আসল লাভ বা পিএটি। এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখুন। ধরুন দুটো কোম্পানি তাদের মোট মূলধনের ওপর ৩০% রিটার্ন কামায়, তাই তাদের অপারেটিং প্রফিট বা পিবিআইটি কিন্তু একদম সমান ৬ লক্ষ টাকা। কিন্তু খেলাটা ঘুরে যাচ্ছে ঠিক এর পরেই। দেখুন, কোম্পানি এ সুদ দিচ্ছে মাত্র ১৫,০০০ টাকা, কারণ তার লোন কম, আর কোম্পানি বি কে সুদ দিতে হচ্ছে ২,৮৫,০০০ টাকা। বিশাল পার্থক্য, তাই না? সব ট্যাক্স বাদ দেওয়ার পর কোম্পানি এর হাতে থাকছে ৩,৫১,০০০ টাকা, আর কোম্পানি বি এর হাতে মাত্র ১,৮৯,০০০ টাকা। তো এই হিসাব দেখে প্রথম দেখায় কি মনে হচ্ছে? উত্তরটা তো একদম পরিষ্কার, তাই না? কিন্তু এখানেই আছে আসল টুইস্ট। দেখুন, কোম্পানি এ এর লাভ ৩,৫১,০০০ টাকা, কোম্পানি বি এর প্রায় ডাবল। তাহলে তো মনে হচ্ছে কোম্পানি এই জেতাবাজি, তাই না? এখানে ইনভেস্ট করা উচিত। হ্যাঁ, মোট লাভের দিক থেকে দেখলে তো কোম্পানি এ কে পরিষ্কার বিজয়ী মনে হচ্ছে। কিন্তু একজন বিনিয়োগকারী হিসেবে আমাদের কি শুধু কোম্পানির মোট লাভ দেখলেই চলে, নাকি এর চেয়েও জরুরি আর কিছু আছে দেখার? এখন আমরা এমন একটা মেট্রিক নিয়ে কথা বলবো যেটা আসলে একজন শেয়ার হোল্ডারের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের গল্পের মোড় ঘুরিয়ে দেবে। এই ম্যাজিক্যাল মেট্রিকটার নাম হলো আর্নিংস পার শেয়ার, বা সংক্ষেপে ইপিএস। মানে কি? মানে হলো কোম্পানির মোট লাভকে যদি তার মোট শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করা হয়, তাহলে প্রতিটা শেয়ারের বিপরীতে কত টাকা লাভ হলো সেটাই বেরিয়ে আসে। একজন ইনভেস্টরের জন্য এটাই তো আসল কথা, তাই না? এবার তাহলে আসল রেজাল্টটা দেখার জন্য তৈরি হয়ে যান। এই ফলাফলটা ঋণ নিয়ে আপনার এতদিনের ধারণাকে হয়তো পুরোপুরি নাড়িয়ে দেবে। কোম্পানি এর ইপিএস হল 18.5 টাকা। বেশ ভালো। একটা শেয়ারের বদলে 18.5 টাকা লাভ। আর এবার কোম্পানি বি এর ইপিএস ১৮৯ টাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ১৮৯ টাকা। এটা কোম্পানি এর ১০ গুণেরও বেশি। কিভাবে সম্ভব? এখন আসল প্রশ্নটা হলো, একই ব্যবসা করে একটা কোম্পানি আরেকটা কোম্পানির চেয়ে শেয়ার প্রতি ১,০০০% বেশি আয় করে কিভাবে? এর পেছনে রহস্যটা কি? এই অবিশ্বাস্য ফলাফলের পেছনে কোনো জাদু নেই, আছে একটা দারুণ ফিন্যান্সিয়াল স্ট্র্যাটেজি, যেটাকে বলা হয় ফিন্যান্সিয়াল লেভারেজ। চলুন এই ম্যাজিকটা আসলে কি সেটা একটু ভেঙে দেখি। ব্যাপারটা খুবই সহজ। একদিকে দেখুন, কোম্পানি বি যে টাকাটা ধার করেছে সেটার জন্য তাকে সুদ দিতে হচ্ছে ১৫%, আর অন্যদিকে সেই ধার করা টাকা ব্যবসায় খাটিয়ে সে আয় করছে ৩০%। দেখতে পাচ্ছেন পার্থক্যটা? এই তো, এটাই হলো মূল কৌশল।
কোম্পানি বি অন্যের টাকা ব্যবহার করছে যার খরচ 15% আর সেটা থেকে রিটার্ন আনছে 30%। এই যে মাঝখানের অতিরিক্ত 15% লাভ, এটা সরাসরি চলে যাচ্ছে শেয়ার হোল্ডারদের পকেটে। আর এ কারণেই তাদের শেয়ার প্রতি আয় এত বেড়ে গেছে। একেই বলে লিভারেজের শক্তি। এই যে কনসেপ্টটা আমরা শিখলাম, এটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের যে কোনো কোম্পানিকে বিশ্লেষণ করার জন্য আপনার হাতে একটা নতুন শক্তিশালী চশমা পরিয়ে দেবে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। ১. কোনো কোম্পানির অনেক ঋণ দেখেই ভয় পেয়ে যাবেন না। ২. সবসময় কোম্পানির বিনিয়োগ থেকে আয় বা ROI এর সাথে তার ঋণের সুদ বা কস্ট অফ ডেটকে তুলনা করুন। ৩. মনে রাখবেন, বেশি ঋণ মানেই খারাপ না। আর ৪. যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, এই লিভারেজে কিন্তু সম্পদ কয়েক গুণ বাড়িয়ে তোলার একটা অসাধারণ টুল হতে পারে। তাহলে পরের বার যখন ঢাকা স্টক এক্সচেঞ্জে কোনো বেশি ঋণওয়ালা কোম্পানি দেখবেন, তখন কি আপনি শুধু ঝুঁকিটাই দেখবেন, নাকি এর ভেতরে লুকিয়ে থাকা সুযোগটাও খুঁজে বের করার চেষ্টা করবেন? প্রশ্নটা আপনার কাছেই রইল।